না মনে কোনো অসুবিধা হয়নি, আমার ঘুম বেশ হয়েছে। তবে চল ফ্রেশ হবি, 9টা বাজতে চললো। সময় মতো ওষুধগুলো খেতে হবে তো। বলেই পালককে ধরে নিয়ে ওয়াশরুমের দিকে আসলো। কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই আবার পালককে ধরে নিচে ডাইনিংয়ে নিয়ে আসলো। কাল পড়ে যাওয়ার কারণে পায়ের ব্যথাটা বেড়েছে। পালককে ধরে রাখলেও সোজা হতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু নীলাশাকে বললে আবারও অস্থির হয়ে যাবে, তাই চুপচাপ দাঁত এঁটে এসে বসলো। রমজান আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছে। রুচিতার বাবার সাথে কোনো বন্ধুর বাড়িতে গিয়েছে উত্তরায়। পালক বসে আছে টেবিলে, নীলাশা এক এক করে নাস্তা এনে রাখছে। এর মাঝে চোখ গেল সিঁড়ির দিকে। কফি কালারের শার্টের সাথে ডিপ অফ হোয়াইট রঙের প্যান্ট পরেছে, আর ব্লেজারটা বরাবরের মতোই হাতে ঝুলানো। পায়ে স্টাইলিশ জুতো, কালো রঙের ঘড়িটা হাতের লাগাতে লাগাতে নিচে নামছে মেঘালয় চৌধুরী। স্পাই করা চুলগুলো একটু বেশি সিল্কি, হাঁটার তালে বাতাসে উড়ে এলোমেলো হওয়ার দৃশ্যটা মন্দ লাগছে না, কিন্তু এ দৃশ্য অবলোকন বেশিক্ষণ স্থায়ী হলো না। হুট করে কাল রাতের কথা মনে পড়ে গেল পালকের। এই লোকের সামনে কিছুতেই থাকা যাবে না, কিচ্ছুতেই না। আর এক টেবিলে বসে খাওয়া তো অসম্ভব। নীলাশা এবার আসতেই পালক মিনমিন করে বলল, আমি খাবো না মামনি, ক্ষুধা নেই। পালকের কথা শুনে নীলাশা বলল, খাবো না বললে তো হবে না, কতগুলো ওষুধ খেতে হচ্ছে। অবশ্যই খেতে হবে, না হলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আমার কিছুই হবে না, পরে খাই না প্লিজ। চুপ, কোনো কথা নয়, চুপচাপ খেতে শুরু করো। বলেই টোস্ট, জুস, জ্যাম আর কতগুলো ফল এনে পালকের সামনে রাখলো। এতক্ষণে মেঘালয় এসে বসে পড়েছে। কফিতে এক চুমুক দিতেই পাউরুটিতে জ্যাম লাগাচ্ছে, যেন মেঘালয় একাই, ওর আশেপাশে কেউ নেই। নীলাশা পালককে খাবার দিয়ে আবারও রান্নাঘরের দিকে যেতেই চোখ তুলে তাকালো। পাউরুটিতে এক কামড় বসিয়ে বলল, চুপচাপ 2 মিনিটের মধ্যে খাবার শেষ করবে, নয়তো ছুরি দিয়ে পিস পিস করে কেটে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। হাহ, আমার ডায়লগ আমাকেই দিল। রাতে তো কিছু ছিল না, এখন তো ছুরি হাতে বসে আছে। জল্লাদটা সত্যিই যদি আমায় বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসে, এই রকম দানবটার সাথে তো আমি শক্তিতে কিছুতেই পেরে উঠবো না। ভেবেই ফটাফট ফলগুলো মুখে দিয়ে পাউরুটিতে কামড় বসালো পালক। ঝটপট খেয়ে এখান থেকে কেটে পড়লেই বাঁচে, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। এইখানে থেকে পালানোর কথা মাথায় এনে না, আমি কিন্তু নিচতলা উপরতলা সব জায়গায় যেতে পারবো। আমার পা একদম ফিট অ্যান্ড ফাইন। মেঘের এরূপ কথা শুনেই হকচকিয়ে উঠে গেল। খুক খুক করে হিসকি উঠতেই যাচ্ছে। ঢক ঢক করে এক গ্লাস পানি সাবার করে দিল পালক, তাও থামার নাম নেই। আর এদিকে বজ্জাত লোকটা চুপচাপ এক হাত মুখের কাছে ধরে নির্মিষভাবে তাকিয়ে আছে। এই নীলাভ চোখের দৃষ্টিতে পালকের হার্টবিট বেড়ে যায়। তার উপর যদি এমন প্রাণঘাতী কথা বলে এই লোক, তাহলে কি করা উচিত? চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। মামুনি এখনো রান্নাঘরে। ধীরে ধীরে পালকের কাছে এসে এক হাতে চেয়ারের উপরে ভর করে আর এক হাতে পালকের মুখে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে বলল, মনে মনে আমি গালি দেওয়া বন্ধ করো, ভালো মেয়ের মতো খাবার শেষ করো, কেমন? বলে ল্যাপটপের ব্যাগটা হাতে ধরেই হনহন করে বেরিয়ে গেল। আর পালকের হিসকির মাত্রা ছাড়িয়ে কাশিতে পরিণত হলো। ক্রমাগত কেশেই যাচ্ছে, যার ফলে চোখ মুখ লাল হয়ে গেছে। কি হলো আফু, গলায় আটকে গেছে খাবার?
পালক কাশির চোটে কথা বলতে পারছে না। নীলাশা এক গ্লাস পানি খাইয়ে দিয়ে মাথা আর পিঠ ঘষে দেওয়ায় একটু পর স্বাভাবিক হলো। কি যে করিস না, একটু সাবধানে খাবি তো। পালক মনে মনে বলল। আর সাবধান, চোখের সামনে জলজন্ত রাক্ষসকে বসে থাকলে আর কি ভালো হবে। ছেলে তো না, পুরো চলতে ফিরতে সাইক্লোন। দেখতে দেখতে পেরিয়ে গেছে 2 দিন। এর মাঝে পালক প্রায় সুস্থ। পায়ের ব্যথাটা নেই বললেই চলে, শুধু মাথার ক্ষতটা পুরোপুরি যায়নি। এখনো ওয়ান টাইম ব্যান্ডেজ রাখা লাগে। তবুও সেই আগের মতোই বাধা ধরা নিয়ম করে পালককে থাকতে হয়। নীলাশার করা নির্দেশ, শিমু এখনো আসেনি। ওর আম্মুর শরীরটা একটু বেশি খারাপ করেছে। ডাক্তার দেখিয়ে সুস্থ হলে ওর ফিরতে এখনো দিন 3-4 লাগবে। আজকে ক্লাস টেস্ট এক্সাম, তাও মাহফুজ স্যারের। নীলাশা রুচিতা কেউই পালককে বাড়ি থেকে বেরোতে দিতে নারাজ। তাদের কথা হলো পালক এখনো সুস্থ হয়নি, এর মাঝে বেরোনোর একদম ঠিক হবে না। কিন্তু পালক পুরোপুরি সুস্থ এখন। হাঁটা চলা বা কোনো কাজ করতে কোনো প্রকার অসুবিধে হয় না, তাই এক প্রকার জোর করেই এসেছে। মাহফুজ স্যার যেই পরিমাণ খবিশ, পরে পালককে প্র্যাকটিক্যাল মার্কই দিবে না। এই লোক আস্ত পাষাণ, কোনো অসুস্থতা অসুবিধা মানবে না। শিমু তো কাল থেকে ফোন করে হাই হুতাশ করে পাগল যে সে এক্সাম দিতে পারছে না। স্যার ওকে ফেল করিয়ে দেবে, 1 ইয়ার গ্যাপ হয়ে যাবে ওর। আরও নানান আজাইরা পেঁচাল। এ নতুন কিছু না, সব কিছুতে এক্সট্রা পেনপেনানি ওর স্বভাব। যাই হোক, রাফাতের সাথেই এসেছে ভার্সিটিতে। একটু একটু দুষ্টুমি যাই করে, পড়ালেখাতে খুব বেশি ফাঁকি দেয় না, তাই ভার্সিটির ক্লাসগুলোও নিয়মিত করে। হঠাৎ করে এতগুলো দিন না আসার কারণে আর মাথায় টেপ লাগানো দেখে অনেকেই অনেক প্রশ্ন করেছে। সকলের সাথে টুকটাক কথা বলে বসলো। পালক আর নীরব এক বেঞ্চে, তার সামনে বসেছে আরশি, রাফাত আর আরজিস পেছনেরটায়। পরীক্ষা শুরু হতেই মাহফুজা শুরু করলো জল্লাদিপনা। একদম শকুনের মতো তাকিয়ে আছে, এদিকে ওদিকে কোনো দিকেই তাকানো যায় না। এক চোখ দুটো যেন একদিকেই ফিক্সড করে রেখেছে, 1 সেকেন্ডের জন্য ঘোরাচ্ছে না। এই কয়েকদিন নীলাশার বাড়িতে বসে কোনো কাজ না পেয়ে বই ছিল নিত্যসঙ্গী, তাই মোটামুটি পড়েছে। খারাপ নয়, আবার খুব ভালোও নয়। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে সাথে আরও 3টা ক্লাস করে বেরোতে দুপুর গড়িয়ে গেল। ক্লাস থেকে বেরোতেই হাঁপ ছেড়ে বাঁচল। ক্যান্টিনে বসেই শুরু হলো আলাপচারি। এই শালার মাহফুজ্জারে যে কোনো বোম মেরে উড়াই দেব জানি না। শালার 4 চোখ দিয়ে এই যে তাকাইছে, আর ঘোরার নাম নেই। বলি তার ঘরে কি বউ নাই যে আমাদের দিকে তাকাই থাকতে হইব? ফোঁস করে কথাগুলো বলে পানির বোতল খুলে ঢকঢক করে গিলল। নীরব বলল, আসলে বেটা বিদ্রোহী, সবসময় সব কাছে বিদ্রোহ। মনটা চায় হালারে খাতা ছুঁড়া দিয়ে বেরোয় আসে, কিন্তু তাহলে তো ফেল করাই দিব। তোরা এই কথা নিয়ে পড়ে আছিস? এখন যে আবার বাঁশ খুঁটে গাড়তে হবে, সে খেয়াল আছে? আদ্রিসের কথায় রাফাত গা এলিয়ে বলল, ভাই এমন খাটন তো জীবনেও বাসায় খাটি নাই। কিসের বালের ডেকোরেশন, আমগো দিয়া কামলা খাটানি দিতাছে। আরও 2 দিন এমন কামলা খাটানি দিতে হইব ভাই। ওদের কথার মাঝেই 3rd ইয়ার ব্যাচের একটা ছেলে এসে বলে গেল, তোমাদের ফাহিম ভাইয়েরা ডাকছে। ব্যাস হয়ে গেল, চলো আবার বাঁশ খুঁটি ঠেলতে। বলেই ঢুলতে ঢুলতে একটা হাঁটা ধরল। পেছন থেকে আরশিও ব্যাগ হাতে নিয়ে দৌড় দিল। আবরার ভাই আসে বলে কথা। আজকে বুধবার, নবীনবরণের অনুষ্ঠান হবে সামনের রবিবার। প্রতিবার পালকদের ক্যাম্পাসে ভীষণ জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠান করা হয়। ওদের বেলায়ও হয়েছিল। প্রাণের বন্ধুরা সব একই ভার্সিটিতে পড়ার আনন্দ আর নবীনবরণের উৎসাহের আগমনে গত বছর এমনই
ওরাও ভীষণ এক্সাইটেড ছিল। আনন্দের সময় কত দ্রুতই পার হয়ে যায়, তাই না? হ্যালো মিস পালক। পুরুষালী কণ্ঠে ঘাড় ঘুরিয়ে দেখে হালকা সবুজ রঙের টি শার্ট আর কালো প্যান্ট পরিহিত ছেলেটি। পালক তাকিয়ে থাকতেই আবারও প্রশ্ন করল, মে আই সিট? হ্যাঁ শিওর। চেয়ার সরিয়ে সামনে বরাবর বসলো আবরার। কেমন আছো পালক? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? হ্যাঁ এই মানে তেমন বড় কিছু না। মাথায় ব্যান্ডেজ এখনো সরেনি, আবার বলছো বড় কিছু না? আবরারের কথায় মৃদু হাসলো শুধু। প্রয়োজনের বাইরে এই চারজন ব্যতীত কোনো ছেলের সাথে কথা হয় না পালকের। আর আবরার তো সিনিয়র, তাই পালকের বেশি ইতস্তত লাগে আবরারের সামনে। পালক, জি ভাইয়া। উড ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউর নাম্বার? এহেন কথায় বেশ অপ্রস্তুত হলো পালক। আবরার পালকের নাম্বার কেন যাচ্ছে কিছু বুঝতেছে না। না বলাটাও খারাপ দেখায়, আর হ্যাঁ বললেও পালকের ভাবনার মাঝে আবার আবরারও বলল, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে অন্য ছেলেদের মতো ফোন দিয়ে বিরক্ত করব না। আর তাও সমস্যা থাকলে ইটস ওকে, আমি আর চাইবো না। না না আমার কোনো সমস্যা নেই। বলেই নিজের ফোন নাম্বারটা দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই আবরারের ফোন বেজে উঠল। কানে ধরে কিছু সময় চুপ থেকে বলল, আসছি। আচ্ছা পালক, তাহলে আমি আসি। সরি ফর টেকিং ইউর টাইম। প্রতি উত্তরে শুধু স্মিত হাসলো পালক। আবরার যাওয়ার কিছুক্ষণ পর আরশি আসলো ওর সাথে আড্ডা দিতে। একসাথেই দুজন বেরোলো। আসার পথে আবরার বায়না ধরলো ওর নাকি কি সব কেনাকাটা করার আছে। সামনের ক্লাস দুদিন বন্ধ, পালকেরও বাড়ি থেকে বের হওয়া হবে না। আর পালককে ছাড়া ও কিছুই কিনবে না, তাই ঠেলে ঠুলে শপিং মলে নিয়ে গেল। ওর কেনাকাটা শেষ করে বেরোতে প্রায় সন্ধ্যা লেগে গেছে। তার উপর ঢাকা শহরের রাস্তার জ্যামে আটকে ঘন্টা পেরিয়ে গেছে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। পালকের সাথেই আসছিল ও। হঠাৎ আরশির মা ফোন করে কোনো জরুরি কাজে ওকে এক্ষুনি বাড়ি ফিরতে বলে। যদিও পালককে একা রেখে যেতে চায়নি, পালকই পাঠিয়েছে জোর করে। আর বেশি দূর না তো, রিক্সা করে একাই চলে যেতে পারবে। রাস্তায় অনেক যানজট থাকায় রিক্সাটা গলির ভেতরে ভেতরে দিয়ে যাচ্ছে। আশপাশটা অন্ধকার হয়ে আসছে। এই এলাকাটা পার করে 2 মিনিট পথ গেলেই পালকের গন্তব্য। কিন্তু এখানটায় পালক কখনো আসে না। আসা যাওয়ার পথে রাফাত, শিমু সব সময়ই থাকে। আজ একে তো একা, আবার সন্ধ্যা হওয়ার বেশ ভয় ভয় করছে পালকের। ভাই ওদিকে তাকান, ওটা পলক না? শালা পালক কস কারে ভাবিক? সরি সরি ভাই, ভাই ওই রিক্সাতে ওটা ভাবি না? ঢুলু ঢুলু চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ দুটো জল জল করে উঠল আদনানের। এ তো মেঘ না চাইতেই জল। বেশ অনেক দিন দেখেনি ভার্সিটিতে পালককে। আজ এভাবে শুনশান রাস্তায় একা পেয়ে যাবে ভাবতেও পারেনি। বসা ছেড়ে উঠে দাঁড়ালো। এক হাত উঠিয়ে রিক্সাওয়ালাকে বলল, এই বেটা থামা, নাকি রিক্সার সাথে তো ঠ্যাংও ভাঙবো। নির্জন রাস্তার মাঝে দুটো ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেই পালকের গায়ে কাঁটা দিল। রিক্সাটা কাছে আসতেই যেন শরীরের বাকি সাহসটুকুও মিলিয়ে গেল। আদনান ভার্সিটি না হয় ওকে যা তা বলে দমিয়ে রাখে, এই ফাঁকা রাস্তায় কেউ নেই। আল্লাহ না করুক ওরা যদি আর কিছু ভাবতে পারল না পালক তার আগেই রিক্সাটা থামিয়ে দিল। ভেতরে ভীষণ ভয় পেলেও সেটা প্রকাশ না করে কঠিন গলায় বলল, কি সমস্যা? এভাবে রাস্তা আটকাচ্ছেন কেন? পথ ছাড়ুন। আরে জানেমান, এত প্যারা কিসের? কতদিন পর দেখা হলো বলো তো, একটু আলাপচারিতা তো করতে দাও। মুখ থেকে সিগারেটের ধোঁয়ায় আশপাশ ভরে যাচ্ছে, আর তার সাথে কথার সাথে কেমন কণ্ঠ বিশ্রী গন্ধ লাগছে নাকে। চোখ মুখ বেজায় লাল। নেশা পানি করে আছে তা বুঝতে কোনো অসুবিধা হলো না। ভয় বেড়ে যাচ্ছে পালকের। কোনো রকম বলল, মামা থামালেন কেন? চলুন। আরে বেবি যাবে তো,
এত তাড়া কিসের বলো তো? পাবেল, মামার একটু খাতির যত্ন করতো। আদনানের কথা শুনে পাবেল নামক ছেলেটা দাঁত বের করে হেসেই রিকশাওয়ালার কলার ধরে নামালো। বয়স্ক জীর্ণ শীর্ণ লোকটা আগেই ভয়ে কাঁপাকাঁপি শুরু করেছে। পালকের শরীর রীতিমতো ঘামতে শুরু করেছে। সমস্যা কি আপনার? এটা কোন ধরনের অসভ্যতা? পালকের কথায় আরও কাছে এসে দাঁড়ালো। বিশ্রী গন্ধে পালকের গা গুলিয়ে আসছে। কাছে এসেই পালকের হাত ধরে এক ঝাটকায় রিকশা থেকে নামিয়ে নিয়ে বলল, অসভ্যতার কি দেখেছো? তোমায় তো এখন আদর্শ ওয়াক দিয়ে ভরিয়ে দেব। বলে পালকের হাত ধরে টানতে লাগলো। রাগে আর ঘৃণায় এক ঝাটকা মেরে হাত ছাড়িয়ে কষিয়ে এক থাপ্পড় লাগালো পালক। গালে হাত দিয়ে হিংস্রাত্মক চোখে তাকিয়ে পালকের দিকে তাকিয়ে তেড়ে এসে চুলের মুঠি টেনে ধরে বলল, শালা, তোর বেশি সাহস তাই না? ভালো করে বললাম তো, মনে ধরলো না। এবার দেখ আদনান কি করতে পারি। বলেই পালকের চুলের মুঠি আরো জোরে চেপে ধরল। যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে, কিন্তু দুর্বল হলে চলবে না। পা তুলে একদম আদনানের দু পায়ের মাঝ বরাবর সজোরে লাথি লাগালো পালক। বেশ জোরে দেওয়ায় ও ছিটকে পড়ল এক হাত দূরে। পালক দিক বেদিক শূন্য হয়ে দৌড় লাগালো। আশপাশ কিছুই চিনতে পারছে না, কিন্তু দৌড় থামানো যাবে না। শরীরের জোর দিয়ে দৌড়াচ্ছে। পেছন থেকে আদনানের গলাও আসছে বাজে কথা আর গালি দিয়ে যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে দেখলো পালকের বেশ পিছনেই ও ছুটে আসছে। দৌড়ের গতি আরো বাড়িয়ে দিল। গলির মাথা দৌড়ে কোনো রাস্তায় এসে পৌঁছেছে জানে না। আশপাশটা এখানেও শুনশান। দূর হতে একটা গাড়ি থামানো দেখা যাচ্ছে। শরীরের শক্তি ফুরিয়ে আসছে, পায়ের যন্ত্রণায় টনটন করছে। না, থামা যাবে না। আদনান এখনো পিছু থামেনি। পালক আরো জোরে ছুটছে শরীরের সমস্ত শক্তি লাগিয়ে। গাড়িটার কাছাকাছি আসতেই দেখা গেল একটা পুরুষ অবয়ব গাড়ির ইঞ্জিনের কভার উঠিয়ে কিছু করছে। পেছনে কারো ছুটার শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। শুনশান রাস্তায় দাঁড়ানো আরেকটি পুরুষ অবয়ব দেখে বিচলিত না হয়ে যেন সারা শরীরে ঠান্ডা হাওয়া বয়ে গেল। যেন অন্ধকারের আলোর দিশা পেল পালক। ঘাম আর চোখের পানিতে জবে জবে ভেজা মুখেও যেন হাসির রেখা ফুটে উঠল। দিক বেদিক শূন্য হয়ে ছুটে গিয়ে পালক লোকটার প্রশস্ত বুকে দু হাত জড়িয়ে নিল পালককে। সারা শরীরে কম্পন ধরেছে, মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না। পায়ের যন্ত্রণায় গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত জ্বালা পোড়ায় সারা শরীর অবশ হয়ে আসছে। মাথাটা কেমন ভন ভন করছে। ন্যূনতম শক্তিটুকুও বিদায় নিল। দু হাত ছেড়ে দিল পালক। লুটিয়ে পড়ল লোকটার বুকে। পালক, পালক ওঠো। পালক, কি হয়েছে তোমার? গালে হাত দিয়ে অনবরত ডেকে যাচ্ছে। পালকের কোনো সাড়া নেই। ঘামে চোখের পানিতে একাকার সারা মুখ। কপালের টেপটাও সরে গেছে। সারা শরীর ছেড়ে দিয়েছে, যেন ন্যূনতম শক্তিটুকুও নেই। চোখ তুলে সামনে তাকাতেই দেখলো মাতাল ছেলেটা দৌড়ে এদিকে আসছে। মেঘালয়কে দেখে থমকে গেল। একবার পালকের দিকে তাকিয়ে সবটা পরিষ্কার হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে এলো। মাথার রগ দপদপ করে ফুলে গেল। রাগে সারা শরীর কাঁপছে। তা হাত মুষ্টি করে এক পা বাড়াবে, তার আগেই ছেলেটা দৌড়ে উল্টো দিকে পালালো। পালককে তৎক্ষণাৎ কোলে তুলে নিল মেঘ। কিন্তু এখন কি করবে? তার গাড়িটাও তো মাঝ রাস্তায় নষ্ট হয়েছে। এই অবস্থায় পালককে নিয়ে কোথায় যাবে? এদিকে ওদিকে তাকাতে কোনো উপায় না পেয়ে পালককে কোলে নিয়ে হাঁটা শুরু করলো মেঘালয়। তার ভেতরে প্রচণ্ড অস্থিরতা শুরু হয়েছে। ভেতরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মাত্র দুদিন আগেই সুস্থ হলো মেয়েটা। এত ঝড় ঝাপটা কেন মেয়েটাকে গ্রাস করে? পালকের এই বিধ্বস্তই চেহারা মেঘের ভেতরের চিনচিন ব্যথা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। শক্ত
শক্ত করে বুকের মাঝে চেপে ধরল পালকের মুখখানা। কিছু দূর এগোতেই অদূর থেকে দুটো হেডলাইটের আলো ভেসে আসছে। মেঘ দাঁড়িয়ে পড়ল। আলোটা ক্রমশ বৃদ্ধি পেয়ে একদম কাছাকাছি আসতেই একাই থেমে গেল গাড়িটা। মাঝ রাস্তায় এমন শুনশান জায়গায় একটা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেই গাড়ি থামিয়েছে আগন্তুক। মেয়েটার চোখ মুখে চুলগুলো এলোমেলো লেপ্টে থাকায় চেহারা অস্পষ্ট হলেও তার জীর্ণ অবস্থা সে গাড়ির ভেতর থেকেই স্পষ্ট দেখছে। গাড়িটা থামিয়ে দরজা খুলে বেরিয়ে এলো এক সুপুরুষ। হ্যালো, এক্সকিউজ মি, এনি প্রবলেম ব্রো? মেঘ অস্থির হয়ে উত্তর দিল, ইয়েস, আমি মেঘালয় চৌধুরী। আমার গাড়িটার ইঞ্জিনের প্রবলেম হয়েছে, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। প্লিজ হেল্প, শি নিড ট্রিটমেন্ট ইমিডিয়েটলি। শিওর, প্লিজ গাড়ির ভেতরে এসে বসুন। বলে গাড়ির পেছনের দরজাটা খুলে দিল। মেঘ পালককে নিয়ে পেছনে বসতে গেলেই ছেলেটি বলে ওঠে, পালক? এটা পালক না? কি হয়েছে ওর? এই অবস্থা কি করে হলো? মেঘ তাকিয়ে বলল, ইউ নো হার? ইয়েস, ইভেন অনেক ভালো করেই চিনি। আমাদের ভার্সিটি সেইম। আমি আরাফ এহসান, ওর সিনিয়র। আজকে দুপুরেও কথা হয়েছে ওর সাথে। কি করে হলো এসব? আসলে মেঘকে সম্পূর্ণ করতে না দিয়েই বলল, আপনি প্লিজ বসুন, ওকে হসপিটালাইজড করতে হবে। এসব পরে শোনা যাবে। বলেই গাড়ি স্টার্ট দিল। মেঘ পালককে নিয়ে বসতেই দ্রুত গতিতে চলতে শুরু করলো টয়টার গাড়িটা। পালকের এখনো হুঁশ ফিরেনি, থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। মেঘ দু হাতে জাপটে বুকের সাথে মিশিয়ে রেখেছে পালকের ছোট্ট শরীরটাকে, পারছে না বুকের ভেতরে ঢুকিয়ে রাখতে। এই মেয়েটার সামান্যতম কষ্ট তার সহ্য হয় না। পালকের এই বিধ্বস্তই অবস্থা তার ভেতরে যে যন্ত্রণা শুরু করেছে তাকে কোনোভাবেই শান্তি পাচ্ছে না। পালকের মুখটা এক হাতে আগলে বলল, কিচ্ছু হবে না পালক, আরেকটু সহ্য করো, সব কষ্ট শেষ হয়ে যাবে। লুকিং গ্লাসে খানিকে বাদে বাদেই আবরার তাকিয়ে দেখছে পালককে মেঘের বুকের ভেতরে মিশে থাকা অবস্থায়। 11 মিনিটের মাথায় গাড়িটা এসে থামলো সেন্টার হসপিটালের সামনে। স্টার্টিংটা চেপে ধরে প্যাডেল থেকে পা সরিয়ে গাড়িটা থামালো। এক মুহূর্তের মধ্যেই থেমে পেছনের দরজাটা খুলে দিলে মেঘ পালককে নিয়ে ছুটল। পালককে ইমার্জেন্সি রুমে নেওয়া হয়েছে মিনিট 10। এখনও ডাক্তার বের হয়নি। মেঘ ক্রমাগত পায়চারি করে যাচ্ছে। আবরার এসে মেঘের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, ব্রো, ডোন্ট প্যানিক, শি উইল বি অল রাইট। ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বলে বিরতি না নিয়ে আবারও প্রশ্ন করল, আচ্ছা, পালকের এই অবস্থা হলো কি করে? এবার মেঘের জল শক্ত হয়ে এলো। ভীষণ রাগ হচ্ছে, ভীষণ। ছেলেটাকে পেলে শরীরের একটা হাড় আস্ত রাখবে না মেঘ। দাঁত কিরমির করে বলল, একটা স্কাউন্ড্রেল, ওর পেছনে একটা ছেলে দৌড়ে আসছিল। আই এম শিওর ওর জন্যই পালকের অবস্থা। ওকে আমি ছাড়বো না। আই এম নট গোনা স্পেয়ার হিম, নেভার। বলেই ধুম করে একটা ঘুষি বসিয়ে দিল দেওয়ালে। মেঘের কথায় ভ্রু কুঁচকে এলো আবরারের। পালককে হ্যারাস করার মতো একটা ছেলের নামই আপাতত ওর মাথায় আসছে, আদনান। ভার্সিটির সিনিয়র হওয়ার সুবাদে কোনো ঘটনায় তার অগোচর নয়। পালককে উত্তপ্ত করার ব্যাপারটা আবরারও জানত। ও বাদে এত বড় দুঃসাহস আর কারো হবে না। বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে কপালে ঘষে আবারও জিজ্ঞাসা করলো, পালক নাম বা এ ব্যাপারে কিছু বলেছে? না, ওকে ধরা মাত্র সেন্স হারিয়েছে। কথা বলার মতো অবস্থায় ছিল না ও। ওই ছেলেকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ও চালানো কিসে হাত পারিয়েছে, ওই হাত আমি আলাদা করে দেব। আবরার শান্তভাবে মেঘের ক্রোধান্বিত চেহারাটা দেখছে। এর মাঝেই অপেক্ষার অবসান ঘটিয়ে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে দেখা মাত্রই মেঘ ছুটে গেল। ডক্টর, ইটস অল রাইট? কোনো ক্ষতি হয়নি তো? ইয়েস মিস্টার চৌধুরী, নাও সি ইজ বেটার। পায়ের ক্ষতটা প্রপারলি রিকভার হওয়ার আগেই অনেক বেশি প্রেসার পড়ায় ব্যথার দরুন জ্ঞান হারিয়েছে। তার সাথে অনেক বেশি প্যানিকড হয় নার্ভাস স্টিমুলেশনের কারণে প্রেসার অতিরিক্ত বেড়ে গিয়েছিল। মাত্রাতিরিক্ত স্ট্রেসের কারণে হয়েছে।
পাশ থেকে আবরার বলে, ডক্টর, ক্যান আই সি হার? শিওর। ডাক্তারের অনুমতি পেয়েই আবরার ভেতরে গেল। মেঘালয় ওর যাওয়ার পানে চেয়ে ডাক্তারকে প্রশ্ন করলো, ডক্টর, ও এখন ঠিক আছে তো? ইয়েস মিস্টার চৌধুরী, আপনি এত চিন্তিত হবেন না। তবে স্বল্প সময়ের ব্যবধানে কয়েকবার অ্যাক্সিডেন্ট হওয়ায় ওনার মেন্টালি উইক হওয়াটা স্বাভাবিক। টেক কেয়ার অফ। বলেই কাঁধে হাত রেখে চলে গেল ডাক্তার। হসপিটালের সব ফর্মালিটি পূরণ করে মেঘ পালককে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিল। ড্রাইভারকে বলে আরেকটা গাড়ি আনিয়েছে। পালকের জ্ঞান ফিরেছে থেকে চুপটি করে আসে, একটা শব্দ উচ্চারণ করেনি। মেঘও পালককে কিছু জিজ্ঞাসা করেনি। ডাক্তারের সাথে আবারও কথা শেষ করে নবটা মুছড়ে কেবিনে ঢুকলো মেঘ। আবরার 2 হাত ধরে পালককে উঠতে সাহায্য করছে। এই দৃশ্য দেখে মেঘের বেশ রাগ হলো। পালককে ও কেন ধরবে? কিন্তু সেটা প্রকাশ না করে দ্রুত ওর কাছে গিয়ে বলল, থ্যাঙ্কস আরব, আমাকে সামনে নিতে পারবো। বলেই 2 হাতে কোলে তুলে নিল পালককে। আজ পালক কোনো প্রতিক্রিয়া দেখায়নি, চুপচাপ বুকের সাথে লেপ্টে পড়ে রইল। মেঘ হনহন করে হাঁটা ধরে বাহিরে এসে গাড়ির কাছে দাঁড়ালো। ড্রাইভার রামিস আলী দরজা খুলেই দাঁড়িয়ে আছে। মেঘের সাথে আবরারও আসলো। দরজার কাছে দাঁড়িয়ে মেঘ স্মিত হেসে আবরারকে ধন্যবাদ জানালো। থ্যাংক ইউ সো মাচ। আজ তুমি না থাকলে ওকে সময় মতো হসপিটালে আনতে পারতাম না। ইটস মাই প্লেজার ব্রো। কখনো কোনো প্রয়োজন মনে করতে ভুলবে না যেন। শিওর। আবরারকে বিদায় জানিয়ে পালককে নিয়ে গাড়ির পেছনের সিটটাতে বসলো মেঘ। মেয়েটা টু শব্দ পর্যন্ত করছে না। ওর এই অবস্থা মেঘকে ভীষণ পীড়া দিচ্ছে, ভীষণ। দরজার কড়া আঘাতের শব্দে টিভিটা বন্ধ করে দরজার দিকে এগোলো নীলাশা চৌধুরী। দরজা খুলতেই মুখ জুড়ে কালো আধার নামলো। পালককে এইভাবে বিধ্বস্ত চেহারায় মেঘের কোলে দেখে বিচলিত হয়ে জিজ্ঞাসা করলেন, মেঘ, আফুর কি হয়েছে? ওর এই অবস্থা কেন? পায়ে ব্যান্ডেজ করা কেন? কি হয়েছে ওর? সব পরে বলছি আম্মু, ওকে ঘরে নিতে হবে আগে। বলেই পালককে নিয়ে উপরে উঠে গেল। উপান্তর না পেয়ে নীলাশাও ছুটল পেছন পেছন। নিঃশব্দে কান্না করছে সে। মেয়েটার আবার কি হলো? একটার পর একটা বিপদ লেগেই আছে। ভাই আমি শিওর ও আদনান ছিল। আমি কিছুতেই ছাড়বো না শালা রাস্কেলটাকে। আমি আরও আগেই ওর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিতাম। শুধু চুপ ছিলাম আফোর জন্য। আমি চাইনি কোনো ঝামেলা হোক, কিন্তু আজ সব লিমিট ছাড়িয়ে গেছে। কুত্তার বাচ্চা, ওকে তো কিছুতেই আস্ত রাখবো না। কাম ডাউন রাফাত, পালকের সামনে এসব টপিক না তোলাই বেটার। ডক্টরকে স্ট্রেস নিতে একদম নিষেধ করেছে। আমি যদি ওকে বাড়িতে রেখে যেতাম তাহলে এত কিছু কোনোভাবেই হতো না। ওর এরূপ চেহারাটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না ভাই। সব ঠিক হয়ে যাবে, ওকে হাসি খুশি রাখতে হবে, যাতে ওসব মাথায়ও না আনে। এমনিতে অনেক বাজেট ইফেক্ট পড়েছে ওর উপর। ঠিক আছে ভাই। মেঘালয়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে রাফাত চলে গেল। সন্ধ্যার পর বাড়ি ফিরে যখন শোনে পালক এখনও ফেরেনি, তখন আরশিকে ফোন দিয়ে বলে ও অনেক আগে চলে গেছে। তখন থেকেই চিন্তায় ওর জান যায় অবস্থা। রাতে যখন পালককে অমন অবস্থায় নিয়ে মেঘ বাড়ি ফিরল, তখন থেকে তার ভীষণ খারাপ লাগা কাজ করছে। আফুর কোনো প্রকার ক্ষতি সে একটুও সইতে পারবে না। ও তো পারছে না আদনানকে পুঁতে রাখতে। ঘড়ির কাঁটায় 12টা পার হয়েছে। পালক চুপচাপ আধশোয়া হয়ে বসে আছে খাটের উপর। নীলাশা মিনিট 5 আগেই নিজের ঘরে গেল। নীলাশা যেতে চায়নি। আজকে রাতটা এখানেই থাকতে চেয়েছিল পালকের সাথে। পালকই থাকতে দেয়নি। কম তো হয়রানি হচ্ছে না পালকের জন্য। এখানে থাকলে সারা রাত পালকের দেখাশোনা করে নিজের ঘুমটাই উজাড় করবে। আর পালক তো ঠিক আছে পালক। কারণ পালক জানে পালক মেয়ে হয়ে যখন জন্মেছে, তখন রাস্তার কুকুরের হিংস্র থাবা পালকের দিকে আসবেই। মেয়ে হয়ে যখন জন্মেছে, কতগুলো অমানুষ এর প্রভাব আসবেই জীবনে। তা বলে তো পালক দমে যাবে না, থেমেও যাবে না।
পালক প্রতিবাদ করবে। পালকের দিকে বাড়ানো প্রতিটি হাত পালক ভেঙে ফেলতে না পারলেও অক্ষত রাখবে না। পালক তো মেয়ে, রাস্তার চলাফেরা করতে স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় থাকবে পালকের জন্য বিপত্তি, কারণ পালক মেয়ে। আর মেয়েদের দুর্বল ভেবেই কতগুলো নর পশু তাদের পুরুষত্ব ফলাতে আসবে। তা বলে তো পালক ভয় পাবে না। পালক ওর সবটা দিয়ে রক্ষা করবে নিজেকে, ওর সম্মান, ওর আত্মাকে, কারণ পালক নারী। ওই মা, ওই বোন। পালক দুর্বল নয়, আর নয় বা দূষিত। পালক নারী। পালকের সম্মান, পালকের আত্মমর্যাদা, পালকের শক্তি, পালকের পবিত্রতা। নিজেকে এমন হাজারো বুঝ দিয়েছে পালক। বাস্তবতা জানে আর মানেও। তবু কেন জানি মনটা ভীষণ খারাপ। কেমন অজানা কষ্ট হচ্ছে, নিজেকে খুব একা মনে হচ্ছে পালকের। সাধারণত মধ্যবিত্ত পরিবারের মেয়ে পালক। পরিবার, লেখাপড়া আর কয়েকটি ভালোবাসার মানুষকে ঘিরেই পালকের দুনিয়াটা। এখানে পালক কোনো কষ্ট চায় না, বাধা চায় না, কোনো অমানুষের ছায়াও চায় না। চোখ দুটো বন্ধ করতেই দু ফোঁটা নোনা জলে ভিজে গেল কপল, তবু খুলল না চোখ। কেন জানি নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। নিজের পাশে কারো উপস্থিতি অনুভব করে অশ্রুভেজা চোখ খুলে তাকালো পালক। ভীষণ শান্ত স্নিগ্ধ চেহারাটা পালকের খুব কাছেই। অপলক চেয়ে আছে, কেন জানে না। লোকটার চেহারাটায় আজ ভীষণ মায়া জুড়ে আছে। আদনানও তো ছেলে, ওকে দেখলেই পালকের গা ঘিন ঘিন করে। ওর ছায়াই সইতে পারে না পালক। আর মেঘালয় তো ছেলে, তবে তাকে কেন এমন লাগে না? কেন তার স্পর্শে পালকের ঘিন ঘিন লাগে না? কেন খুব কাছে তাকে পেয়েও ভয়ে কাজ করে না, ঘৃণা লাগে না? তার দিকে চেয়ে থাকতে আবারও দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। দু আঙ্গুলের সাহায্যে সযত্নে মুছে দিল পালকের অশ্রুকণা। হাতের উপর হাত রেখে আলতোভাবে চোখ মেলে ইশারা করল, যেন তার নীলাভ চোখ দুটো বলল, আমি আছি। হুট করে ভীষণ দুর্বল হয়ে পড়ল পালক। নিজেকে আর সামলাতে পারল না পালক। জাপটে পড়ল প্রশস্ত বুকখানার মাঝে। দু চোখ উজাড় করে পানিতে ভেসে গেল। কান্নারা যেন বাঁধ মানছে না। একটুখানি সহানুভূতি পেয়ে সমস্ত বাঁধ ভেঙে দিল। পালককে দু হাতে আলিঙ্গনে মিশিয়ে নিল বক্ষ মাঝে। আজ পালকের কোনো অস্বস্তি বা ভয় হচ্ছে না, শুধু ভালো লাগছে। নিজেকে নিরাপদ লাগছে বুকটাতে। এই বুকের মাঝে ভীষণ শান্তি পাচ্ছে পালক, ভীষণ। পালকের মাথায় হাত বুলিয়ে দিয়ে মেঘ ধীরে বলল, আর কাঁদে না। নূরের চাঁদ মুখখানার জন্য এক ফালি হাসি মারে, অশ্রুপাত নয়। মেঘের ছোট আদর পেয়ে যেন মনটা আরো পাগলামি করলো। ঠোঁট ভেঙে কেঁদে দিল আরো জোরে। দু হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলো শুভ্র রঙের টি শার্টটা। চোখের জলে ভিজে একাকার হলো মেঘের বুকের অংশ। তবুও পালকের থামার ইচ্ছে নেই। মেঘের পরম যত্নে আগলে নেওয়াও পালকও মিশে রইল বুকটার মাঝে। সময় স্রোতের মতোই বহমান। এটা ঠিক যেমনি সব ঠেলে জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি সকল আঘাত ঘটনাকে সময়ের নিচেই চাপা দিয়ে দেয়। সেই রাতের ঘটনার 2 দিন পার হয়েছে। এখন পালক পুরোপুরি সুস্থ। শিমুও আজকালের মধ্যেই চলে আসবে। নীলাশা এখনো যেতে দেয়নি। সেদিনের ঘটনায় নীলাশা পালককে বুকে জড়িয়ে কেঁদেছিল। সত্যি, মমতা কতটা মূল্যবান জিনিস। মমতার জন্য শুধু পেটে ধরা লাগে না, এর জন্য মা শব্দটাই যথেষ্ট। মা তো মাই হয়, সে যারই হোক। নীলাশা পালককে কখনো বুঝতেই দেয় না যে পালক ওনার নিজের মেয়ে না। মেয়েরা যা কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসে তা নীলাশাকে দেখেই বোঝা যায়। এখানে এসে যতবার নিজের মায়ের জন্য মন খারাপ হয়েছে, ততবারই নীলাশাকে
পেয়েছে পালক। মনেই হয় না যে পরিচয়টা মাত্র কয়েক বছরের সংখ্যা। আপু এখানে করছিসটা কি? চল তো সবাই নিচে, তোকেও ডাকছে। এই ঘরের বারান্দাটা পালকের ভীষণ পছন্দ হয়েছে। ইয়ার্ডের বাগান, পাশের পুল আর পরন্ত বিকেলটায় অবলোকন করছিল পালক। বারান্দায় দাঁড়িয়ে পেছন থেকে রাফাতের ডাকে পিছু ফিরে বলল, এই তো আসছি। রাফাতের সাথে সিঁড়ি বেয়ে নামছে। নিচে চৌধুরী পরিবারের প্রায় সকলেই উপস্থিত। তাদের আলোচনার বিষয়টা হলো পার্টি, যেটা আরও কিছুদিন আগেই হওয়ার কথা ছিল। মূলত পালকের অসুস্থতার কারণেই পিছিয়েছে। ভাবা যায়, পালক তো পর একটা মেয়ে, তথাকথিত ভাড়া থাকে তাদের আলিশান বাড়িটায়, আর তারা কিনা পালকের জন্য তাদের কার্যক্রম থামিয়ে রাখে। নিচে আসতেই নীলাশা বলল, আপু আয় বস, কি একা ঘরের কোণে বসে আছিস? নীলাশার কথায় পালক হালকা হেসে গিয়ে বসলো পাশে। সবাই একসাথে বসেছে আলোচনা নিয়ে। নীলাশা, রমজান, আঞ্জুমান, রুচিতা, রাফাত, তার বাবা ইবনাত আর একদম পালকের সামনাসামনি বসা মেঘালয় চৌধুরী। সেদিনের পর থেকে তার সামনে খুব একটা যায়নি, শুধু দু একবার চোখাচোখি আর কি। কি করে যাবে? সেদিন তো আবেগের বশে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। বেচারা পালকের জন্য সারা রাত বসেছিল। কাঁদতে কাঁদতে কখন মেঘের বুকেই ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। সকালে ঘুম ভাঙতেই দেখে পালক দু হাতের বন্ধনে আবদ্ধ। রাতে তাকে জাপটেই ঘুমিয়ে পড়েছিল, তাই হয়তো ডাকেনি। ঘুম নিজের অবস্থায় বুঝে মুখ তুলে তাকাতেই দেখে মেঘালয় বেডের হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে। পালক হুড়মুড়িয়ে উঠতেই বলল, তুমি ঘুমিয়ে পড়েছিলে বলে আর ডাকিনি। পালক কোনো রকম কাচুমাচু করে বলেছিল, সরি। মেঘ মুস্কি হেসে পালককে বলেছিল। পালক হ্যাবলার মতো তাকিয়ে থাকা অবস্থায় সে চলে গেল। কি লজ্জা! তারপর থেকে তার সামনেও পড়তে চায় না পালক। এখন কেমন আছো পালক? কারো ডাকে ভাবনা থেকে বেরোলো পালক। হালকা মিষ্টি রঙের ফতুয়া আর সাদা প্যান্ট পরিহিত মাঝবয়সী গোলগাল চেহারার লোকটা পালকের দিকেই তাকিয়ে চোখের চশমাটা ঠিক করে আবারও বললেন, আসলে ইদানিং ব্যস্ততা বেড়েছে, তার কারণে বাড়ি থাকার সময় পাই না। তোমার খোঁজ নিতে আসতে পারিনি বেশি। তুমি কি রাগ করেছো মা? ইবনাতের কথায় মিষ্টি হেসে বলল, আরে না না আঙ্কেল, রাগ করবো কেন? আমি তো জানি আপনি ব্যস্ত থাকেন, আর বাকি সবাই তো আমার কত খেয়াল রাখে। ইবনাতও প্রতি উত্তরে হেসে বললেন, আমিও খোঁজ রেখেছি তো আমার এই গুণধর ছেলের কাছ থেকে। তোমার খোঁজ সবসময় নিয়েছি আমি। বাবা, তুমি সবসময় আমাকে ইনসাল্ট করো। গুণধর বলার কারণে মুখটা পেঁচার মতো হয়ে বলল রাফাত। ওর কথা শুনে সবাই হাসে, হাসবে না কেন? ওর শুধু একটা ছুতো চাই ঝগড়া করার, সে যার সাথেই হোক। সে কি, আমি তো তোর গুণগান করলাম। রাফাত, তুই যে গুণধর সেটা সবাইকে জানাতে হবে তো। হ্যাঁ জানি তো, আমাকে তো অপমান করবেই। আমি আর কে, সবাই আমাকে অপদস্থ করে সব সময়। হ্যাঁ রে, সেটা তুই আজ জানতে পারলি? রুচিতার কথায় আগুনে ঘি ঢালার মতো রাফাতের মেজাজ চড়ে যায়। মুখটা আমাবস্যার মতো করে ফোনে ঢুকে থাকে, কিন্তু পালকের নজর তো অন্যদিকে। না চাইতেও বারবার চলে যাচ্ছে সামনে সবুজ রঙের টি শার্ট পরা লোকটার দিকে। আনমনে ল্যাপটপ নিয়ে বুঁদ হয়ে আসে। বলি, সবসময় কি এমন গোমরা মুখে থাকা লাগে? সবাই কত সুন্দর হাসাহাসি আর গল্প করছে, আর উনি আইছে কাজ নিয়ে। ব্যাটা সিরিয়াস চৌধুরী। মনটা চাচ্ছে ধূপধাপ দুটো কিল দিই। মনটা চাইছে ধূপধাপ দুটো কিল বসিয়ে দিতে, কিন্তু দূর জানি না দিবেই না বা কেন।
এই লোকটাকে এত হ্যান্ডসাম হতে কে বলেছিল? এতটা হ্যান্ডসাম হলে তো চোখ ফেরানো দেয়। এই যে এক হাতের আঙ্গুল মুখের কাছে রেখে আরেক হাত ল্যাপটপ চালিয়ে যাচ্ছে, ল্যাপটপের আলোতে ইন্দ্রনীলের চোখ জোড়া জ্বলজ্বল করছে। উফ, চোখ ফেরানো দেয়। উনি কি বুঝছে না? আস্ত জল জানত একটা মেয়ে ওনার দিকে হা করে চেয়ে আছে। মানছে একটু খাটো, তা বলে তো এতই ছোট না যে চোখেই পাচ্ছে না। আফু, নুডলস রান্না কর শিগগিরই, কতদিন তোর হাতে রান্না করা নুডলস খাই না। রাফাতের কথায়ও কোনো হেলদোল হলো না পালকের। স্থির তাকিয়ে আছে সামনে বসা গমরা মুখ হ্যান্ডসাম লোকটার দিকে। হ্যাঁ রে, তোর কি খাই খাই স্বভাব যাবে না? মাত্র মেয়েটা সুস্থ হলো আর তোর বায়না শুরু হয়ে গেছে। তুই চুপ থাকতো। আপু, তুই আমার বোন না শত্রু? কোনো দিন তো ভাইয়ের পক্ষ নিস না। রাফাতের কথায় মুখ ভেঙচিয়ে বলল রুচিতা। বয়েই গেছে আমার। তোর বয়ে যাক, তুই নিজেই বয়ে যা, আমার কি আফু, তাড়াতাড়ি। এবার রাফাতের চিল্লানিতে ধ্যান ভঙ্গ হলো পালকের। তড়িঘড়ি করে বলল, হ্যাঁ কিছু বললি? জেগে জেগে শ্বশুর বাড়ি চলে গেলি নাকি? তুই কখন থেকে ডাকছি? এখনো নুডলস রান্না কর, আমার খিদে পেয়েছে। রাফাতের কথা শুনে আঞ্জুমান বলল, একদম না, তোর নুডলস খেতে ইচ্ছা হলে রান্না করে খা, একদম ওকে জ্বালাবি না বলে দিলাম, না তো খুন্তি পেটা করবো তোকে এখন। উফ আম্মু, সবসময় এমন খুন্তি পেটা করিও না তো। আমি এখনই নুডলস খাবো, আর আফুর হাতেই। রাফাত আঞ্জুমানকে বলতে না দিয়ে পালকই বলল, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি ঠিক আছি আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি পারবো। বলে উঠে দাঁড়ালো। আফু, তুই বস তো, ওর কথা শুনিস না। রুচিতা আর আঞ্জুমান সবাই নিষেধ করা সত্ত্বেও এক প্রকার জোর করে আসলো পালক। বসে থেকে থেকে বিরক্ত হয়ে গেছে, একটু রান্নাবান্না করলেও ভাল লাগবে। ওখান থেকে উঠে রান্নাঘরে আসলো। এই বাড়ির রান্নাঘরটা একটা ঘরের সমান। উপরে 2 সারি ক্যাবিনেট, নানা রকম জিনিস দিয়ে সাজানো, এক কথায় দেখার মতো। নীলাশার সব জিনিস খুব পরিপাটি রাখতে পছন্দ করে। সবাই যখন আসে তাই নুডলস, পকোড়া আর কফি বানাবে বলে ঠিক করলো। রুচিতা খুব করে জোর করলো পালকের সাথে সাহায্য করার জন্য, কিন্তু পালকই আসতে দেয়নি। পালক একাই সামলাতে পারবে, রান্নাটা একাই করতে ভাল লাগে পালকের। সব কিছু গুছিয়ে গরম তেলে পকোড়াগুলো ভাজতে দিয়ে কফির জন্য পানি নিয়ে চুলার উপরে রাখতে গেলেই হাত ফসকে পড়ে যেতে নিলে দুটো হাতে পালকের 2 পাশ দিয়ে হাত সহ পাত্রটি ধরে নেয়। আকস্মিকভাবে বেশ চমকে গেছে পালক। হাত দুটোর দিকে তাকিয়ে ঘাড় ঘুরালেই নিজের খুব কাছেই আবিষ্কার করলো সুদর্শন চেহারাটা। পেছন থেকে 2 হাতে জড়িয়ে রাখায় লোকটা পালকের খুব কাছে। পালকের পিঠ একদম মেঘের বুক বরাবর। পালক তো খাটো, পালক জানে, কিন্তু মেঘ একটু বেশিই লম্বা। পালকের মাথাটা একদম তার থুতনি বরাবর ঠেকছে। পেছনে ফিরে ঘাড় উঁচিয়ে তাকিয়ে আছে মেঘের দিকে, আর মেঘের নীলাভ চোখ জোড়া পালকের দিকেই স্থির। মুখের উপর উষ্ণ শ্বাস আশ্রে পড়ার অনুভূতি হচ্ছে। পুরুষালী করা সুগন্ধটা নাকের কাছে খুব করেই ঠেকছে। সারা শরীর কেমন অবশ হয়ে আসছে। পালকের অস্থিরতাটা আরো বাড়িয়ে দিয়ে উষ্ণ বাতাসে মুখ ছড়িয়ে বলল, পালিয়ে বেরো কেন আমার থেকে? মেঘের কথায় সম্মিত ফিরে পেল পালক। নিজেকে ছাড়িয়ে সরে গেল। পানির পাত্রটা চুলার উপর রেখে আস্তে জবাব দিল, কই? মেঘ পালকের পাশে এসে দাঁড়ালো। 2 দিন ধরে তো দেখছি আমার দেখলেই পালাই করো, কি সমস্যা? আমি কি বস্তে ভরে ফেলে দেবো নাকি? মেঘের এহেন কথায় ভ্রু কুঁচকে তাকালো। লোকটা কি ভালো কথা বলতে পারে না? যত সব গোমরা মুখো। সবগুলো কথা মনে মনে বললেও শেষের কথা বেশ জোরেই বলে ফেলেছে হয়তো। আমার কান কিন্তু বেশ শার্প, ফিসফিসিয়ে বললে স্পষ্ট শুনতে পাই আমি। মেঘের কথায় ঢোক গিলে আবারও মনে মনে বলল, এই শুনে ফেললো। এখন যদি আমায় বস্তায় ভরে সত্যিই ফেলে দেয়?
অসহায় মুখ করে ওইদিকে তাকাতে দেখে নাই, মানে লোকটা নাই। ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে ফ্রিজ খুলে পানির বোতল বের করছে। পালকের দিকে নজর পড়তেই চোখ ছোট করে তাকালো। পালক আবারও ঘাড় ঘুরিয়ে নিজের কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে ঘুরে দেখে মেঘ নেই, চলে গেল। যাক বেঁচে গেছি। আজ তো গোমরা মুখ লোকটা। শুধু কি তাই, একেবারে বজ্জাত ক্রিমিনাল একটা। কথায় কথায় শুধু বস্তায় ভেড়ে ফেলে দেবার হুমকি। বলি, আমি তো মানুষ নাকি? আমাকে কেন বস্তায় ভরে ফেলবে? কত সুইট কিউট ইনোসেন্ট একটা মেয়ে আমি। আর উনি কি না বস্তায় ভরার কথা বলে ওনাকে ভরা উচিত বস্তায়। কিন্তু ওনাকে কিভাবে বস্তায় ঢুকাবো? লোকটা আস্ত তাল গাছ। ওনাকে এত লম্বা হতে কে বলেছিল? আজব। এই ওনার জন্য আমাকে বেশি খাটো লাগে। মাঝে মধ্যে মন চায় ধরে নিয়ে বুড়িগঙ্গায় ফেলে আসি সিরিয়াস ব্যাটাকে। কিন্তু পরে দেখা যাবে নদীর মাছগুলো বিরক্ত হয়ে ওনাকে ফেরত দিয়ে যাবে। ব্যাটা ওখানে গিয়েও বস্তায় ভরার হুমকি দিবে। হনুমান একা একাই বিড়বিড় করে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই। হাত খোপা করা চুলগুলো আলগা হয়ে ভীষণ বিরক্ত করছে। দু হাতে আটা মাখানো থাকায় সরাতেও পারছে না। এদিকে ওদিকে ঘাড় ঘুরিয়ে চুল সরাতেই আবারও মুখে ছড়িয়ে পড়ছে। বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো। তখনই দুটো আঙ্গুল খুব যত্নের সাথে পালকের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে ফিসফিস করে বলল, এই তো এসেছি, বুড়িগঙ্গায় ফেলবে না? কথার সাথে গরম নিঃশ্বাস ঘাড়ে পড়তেই সারা শরীর মিনিয়ে এলো পালকের। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে দেখে পালকের একদম পেছনে দাঁড়িয়ে। দুজনের মাঝের দূরত্ব একদম কম। এদিকে ফিরে ভয়ে ভয়ে চোখে তাকালো। মেঘ পালকের দিকে ঝুঁকে বলল, বুড়িগঙ্গায় ফেলবো? কি যেন বলছিলে? আমি বজ্জাত, কুমড়ো মুখ, আর কি কি আমি? মুখে যেন কেউ সুপার গ্লু লাগিয়ে দিয়েছে, কিছুতেই খুলছে না। আমতা আমতা করে পালক বলল, কই কে বলেছে? পালকের কথায় এক ভ্রু উঁচিয়ে পিট পিট করে পলক ফেলে এক ঠোঁট কামড়ে বলল, তাই তো, কে যেন বললো আমি বস্তায় ভরে ফেলবে। আমি নাকি তাল গাছ, তার কি যেন। ও হ্যাঁ, ক্রিমিনাল। আমাকে তো ক্রিমিনাল বললো। তা ক্রিমিনাল যখন হয়েছে, একটু ক্রাইম তো করাই যায়, কি বলো? মেঘের কথায় পালকের বুকের ভেতরে সাইক্লোন শুরু হয়েছে। ইয়া খোদা, কি ক্রাইম করবে মেঘ? ছুরি দিয়ে কুচি কুচি করবে নাকি গরম তেলে ভাজবে? ঘাড় উঁচু করে মুখটার দিকে তাকাতেই দেখে এক ঠোঁট কামড়ে শয়তানি একটা হাসি দিয়ে চেয়ে আছে। এবার পালকের অ্যাটাক হবে। এই লোকটাকে দিয়ে একটুকু বিশ্বাস নেই। সত্যি যদি তেলে ভেজে খেয়ে ফেলে, এখন পালকের পালানো উচিত। এদিকে ওদিকে তাকিয়ে এক পাশ দিয়ে যেতে নিলেই থপ করে এক হাত রাখলো, আরেক পাশে যেতে নিলে আবারও আরেক হাত রাখলো। এখন পালক পুরোপুরি মেঘের দু হাতের মাঝখানে আবদ্ধ। মেঘ দু হাত দিয়ে পালককে আটকে ঝুঁকে এসে বলল, কোথায় বলাবে? সব দিকেই তো আমি। উষ্ণ শ্বাসের সাথে বলা কথায় পালকের সারা শরীর শিহরিত হয়ে গেল। এত কাছে কখনো কোনো পুরুষ যায়নি, এত কাছে কেউ আসেনি কখনো, কেউ না। সারা শরীরে কম্পন ধরেছে, দু হাতে জামা খামছে আছে পালক। কাপা কাপা চোখে উপরে তাকাতেই নীলাভ চোখ জোড়ার দূরত্ব আরো ঘুচে এলো। গরম নিঃশ্বাসের উষ্ণতা আরো বেড়ে গেল। হাঁটু সমান তালে কাঁপাকাঁপিতে দাঁড়াতে পারছে না। সারা শরীর গরম হয়ে আসছে, যেন পাজরে পাজরে কম্পন ধরেছে। মেঘ অপলক তাকিয়ে আছে লজ্জায় আর ভয়ে কুঁকড়ে যাওয়া মেয়েটার দিকে। মেয়েটার এমন লাল টসটসে গাল দুটো দেখে যেন বেশ লাগছে। মুখটা কানের কাছে এনে ফিসফিসিয়ে বলল, ভয় পাচ্ছ নূর? খোপার চুলগুলো আরো অবাধ্য হয়ে ছড়িয়ে গেল। গাল দুটো যেন রক্ত জবার রং ধারণ করলো। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল পালক। মেঘের বুকটা চরমভাবে ধক করে উঠল, যেন গরম নিঃশ্বাসটা তার বুকে এফোর ওফোর করে দিল। কারণ নিঃশ্বাস এতটাও লাগে? মেঘ হুট করেই
অনুভব করে তার ভেতর অদ্ভুত উষ্ণ মাতাল করা প্রলেপ অনুভূতির সৃষ্টি হয়েছে। সামনের মেয়েটির রূপে তার ঘোর লেগে আসছে। মনটা ভীষণ অবাধ্য করছে, ভীষণ। বুকের ঝিরঝির কাঁপনটা যেন অসহনীয় ঠেকছে। মুখটা এগিয়ে আরো সামনে আনলো। পালকের শরীরে যেন কারেন্ট লেগে গেছে, জমে গেছে। কোনো অভিব্যক্তির অবকাশ হচ্ছে না। অপলক চেয়ে আছে সামনের লম্বা চওড়া শরীরের লোকটার মোহনীয় চোখ দুটোর। দুজনের উষ্ণ শ্বাসের ছড়াছড়ি যেন মিলে যাচ্ছে, দূরত্ব ঘুচে যাচ্ছে। এক হওয়ার ভীষণ জড়ো জড়ো অনুভূতি আনছে। তখনই পেছন থেকে ভেসে আসে, তোমরা দুজন কি করছো? পেছন থেকে আসা শব্দে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকাতেই দ্রুত সরে যায়। পালক বেশ অপ্রস্তুতভাবে ঘুরে দাঁড়ায়। হাত পা রীতিমতো কাঁপছে এখানে। বুকের ভেতরের ঢিপ ঢিপ শব্দ স্পষ্ট কানে বাজছে। তোমরা দুজন কি করছিলে? ভাঙা ভাঙা কণ্ঠস্বর শুনে মেঘ অপ্রস্তুত হেসে এগিয়ে যায়, কোলে নিয়ে বলে, কিছু না তো, আমি তো তোমার আপুকে সাহায্য করছিলাম আঞ্চল। বলেই মিষ্টির গালে একটা হামি দেয় মেঘ। তুমিও কি রান্না করছিলে মেঘ? না তো, আমি তো দেখলাম তোর আপু ঠিকঠাক কাজ করছে নাকি। খুব ফাঁকিবাজ তো। মেঘের কথায় ভ্রু কুঁচকে তাকায় পালক। কত বড় খবিশ লোক ভাবা যায়। নিজেই এতক্ষণ তালগাছের মতো দাঁড়িয়ে থেকে আমার কাজের অষ্টরম্ভা করছিল, আবার এখন সব আমার দোষ দিচ্ছে। আমি কি না ফাঁকিবাজ? পালকের চোখ মুখ কুঁচকানো দেখে মেঘ বেশ মজা পায়। পালককে আরো রাগিয়ে দিয়ে বলে, অ্যাঞ্জেল, কেমন একটা পুরো পুরো গন্ধ পাচ্ছি কেন বলো তো? কেউ কি চলছে? মিষ্টি মেঘের কথা শুনে নাক টেনে বোঝার চেষ্টা করে বলল, কই, আমি তো পাচ্ছি না। থাক, পেতে হবে না। এখন এখান থেকে চলো, না তো কেউ যখন তখন ব্লাস্ট করতে পারে। পালক রাগি রাগি চোখে মেঘের দিকে তাকাতেই মেঘ বাঁকা হেসে মিষ্টিকে নিয়ে বেরিয়ে গেল। বাকিটা সময় পালক সব কাজ একা হাতেই শেষ করে নিয়ে আসে। ড্রয়িং রুমে এখনও সকলেই উপস্থিত। সকলের মতামত নিয়ে ঠিক করা হলো আর 3 দিন পরই পার্টি অ্যারেঞ্জ করা হবে। রুচিতার স্বামী কালী দেশে ফিরে আসবে। সকলের কথাবার্তার মাঝে পালক গিয়ে নাস্তাগুলো রাখলো। একে একে সবার হাতেই কফি আর পকোড়ার প্লেট ধরিয়ে দিয়ে বসলো। রমজান চৌধুরী কফিতে চুমুক দিয়ে তৃপ্তির সহিত বললেন, আপু মা রে, তোর বানানো কফির স্বাদেই আলাদা। মিস করছিলাম খুব। যাক, রাফাতের জন্য একটা ভালো কাজ হলো। বলে গা গুলিয়ে হাসলেন। রাফাতের সেদিকে খেয়াল নেই। নুডলস পেয়ে গপাগপ গিলা শুরু করেছে ইতরটা। এর মাঝে রুচিতা বলল, হ্যাঁ রে আফু, তোদের ভার্সিটিতে নাকি ফার্স্ট ইয়ারেরদের নবীনবরণ হবে? হ্যাঁ আপু, এই তো পরশুই হবে। তা জানিস তো এবার তোদের চিফ গেস্ট হিসেবে কে যাবে? রুচিতার কথায় মনে পড়ল গত 2 বছর যাবৎ ভার্সিটিতে কোনো অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে রমজান চৌধুরী যায়। তার ব্যবসায়ীর খ্যাতি অনেক দূর পর্যন্ত। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দেশের নামি দামি একটা ব্র্যান্ড। আর ভার্সিটিতে চৌধুরী গ্রুপ থেকেই তৈরি বিভিন্ন ফান্ড আর সংস্থার মাথা রমজান চৌধুরী। তার দরুন ভিসির সাথে তার সম্পর্ক বেশি ভালো। প্রত্যেকবার অনুষ্ঠানে বা ভ্যাকেশন টাইমে বিভিন্ন কলেজ ভার্সিটির স্টুডেন্টদের মাঝে স্পোর্টস অর্গানাইজ করা হয়, যার প্রাইজ মানি আর ডেকোরেশন আসে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকেই। কিছুক্ষণ ভেবে বলল, এবারও নিশ্চয়ই আঙ্কেল যাবে? রুচিতা স্মিত হেসে বলল, না, এবার আঙ্কেল না, আঙ্কেলের ছেলে যাবে। রুচিতার কথায় প্রথমে ওহ বললেও কথাটার মানে বুঝেই আবারও তাকালো, বেশ অবাক হয়ে বলল, হোয়াট? পালক আর রাফাত দুজন একসাথে বলছে কথাটা। রুচিতার কথায় রাফাতও এতক্ষণ খাওয়ার থামিয়ে তাকালো। দুজনেই বেশ অবাক হয়েছে। রুচিতা গাল প্রসারিত করে বলল, কেন রে,
তোরা জানিস না, মেঘ ও তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিল এবং ওই সময়ে ওর বেশ নামও ছিল। সে বছর স্কলারশিপ পাওয়ায় 7 জনের মধ্যে মেঘ টপ থ্রিতে ছিল। ওরা 3 বন্ধু সুইজারল্যান্ড পড়ার সুযোগ পেয়েছে, আর বাকি 4 জন মার্ক অনুযায়ী তারা লন্ডন বিভিন্ন প্রতিষ্ঠানে। এ পর্যায়ে রাফাত বেশ ভাবুক হয়ে বলল, এই জন্যই স্যারেরা বলছিল এবার চিফ গেস্ট স্পেশাল কেউ। ভাই তুমিও তো আগে বলনি। রান্নাঘর থেকে ফিরে আবারও ল্যাপটপ নিয়ে বসেছে মেঘ। এদিকের কথায় কোনো কানই নেই। রাফাতের প্রশ্নে স্ক্রিন থেকে চোখ না তুলে উত্তর দিল, ইনভিটেশন মেলটা আজ সকালে পেয়েছে। ওহ বলে আবারও গিলাতে মনোযোগ দিল হাদারামটা। পালক এখনো থ হয়ে আছে। মেঘ যাবে, তাও ওদের ভার্সিটিতে, অ্যাজ এ চিফ গেস্ট। পালকের ভাবনার মাঝেই রুচিতা আবারও বলল, ভার্সিটির সাবেক সিনিয়র আর কোম্পানির বর্তমান সিইও হওয়ার খাতিরে এবার মেঘকে ইনভাইট করা হয়েছে অথরিটি থেকে। ও আচ্ছা। ছোট করে উত্তর দিয়ে আবারও ভাবনায় বুঁদ হলো। এদিকে পালক যে কত বড় একটা কৃতকার্য সাধন করবে বলে ব্যবস্থা করেছে সে তো ভুলেই গিয়েছিল। হঠাৎ কারো ভীষণ কাশির শব্দে ভাবনা ভঙ্গু হলো। ধপ করে মনে পড়ে গেল পালকের শয়তানি কাজসাজির কথা। মেঘ, কি হলো? ঠিক আছিস তুই? কাশছিস কেন এত? মেঘালয়ের কোনো রূপ উত্তর করতে পারছে না কাশির দাপটে। সবাইকে কফি দিয়ে মেঘটার আলাদা রেখেছিল। যেহেতু মেঘ ব্ল্যাক কফি খায়, তাই স্বাভাবিকভাবেই মেঘেরটা আলাদা করা ছিল। রুচিতা মেঘের হাতে কফি তুলে দিলেও ল্যাপটপের বুথ হয়ে থাকায় মেঘ তখনই মুখে দেয়নি। কাজ করতে করতেই এক চুমুক মুখে দিয়েই মেঘের কাশি শুরু হয়েছে। অতিরিক্ত ফর্সা মুখটা টকটকে লাল হয়ে গেছে। নীলাভ চোখ জোড়া দিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে পলকের দিকে। পলক চুপচাপ তাকিয়ে আছে, কোনো রিয়াক্ট ছাড়াই। মনে মনে ভাবছে, বেশি হয়ে গেল নাকি? পরে নিজেই ভাবলাম, না কিসের বেশি, বেশ করেছি। এক তো আমায় আটকে রাখার জন্য পাকোড়াগুলো পুড়েছে, তার উপর মিষ্টিকে বলার নামে আমায় তা বলেছে। এবার খাও লবণ দেওয়া কফি, মিস্টার সিরিয়াস চৌধুরী। এসব ভেবেই শয়তানি একটা হাসি দিল পালক। পালকের দিকে তাকিয়েই ধক করে উঠে দাঁড়ালো মেঘ। এখন সবার সামনে এসে আবার থাপ্পড় দিবে না তো? মেঘের দৃষ্টি দেখে বেশ ভয় লাগা কাজ করেছে। পালক ভাবছে, আমি যে ইচ্ছে করে এতগুলো লবণ ঢেলে দিয়েছি ওনার কফিতে, তা নিশ্চয়ই উনি বুঝে গেছেন। এখন কি হবে? ভয়ে ভয়ে আপনা আপনি দু গালে হাত চলে গেল পালকের। মেঘ উঠে দাঁড়ালেও পালকের ভাবনাকে ভুল প্রমাণিত করে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পালক এখনো গালে হাত দিয়ে স্থির দাঁড়িয়ে। যাক, বড় বাঁচা বেঁচে গেছে। এখনই তো আবারও একটা তামাশা পড়তে লাগতো। মেঘের কি হলো? হুট করেই এত কাশি উঠলো কেন? আঞ্জুমনের কথায় রুচিতা চিন্তিত হয়ে বলল, আমিও তো বুঝলাম না। ভালোই তো ছিল, কফিতে এক চুমুক দিয়েছিল মাত্র। বলেই ওনার কফিটা হাতে তুলে নিল। পালক ছুটে গিয়ে রুচিতার হাত থেকে কাপটা নিয়ে বলল, অনেকক্ষণ রাখা ছিল তো, হয়তো ঠান্ডা হয়ে গেছে। বেখেয়ালি ভাবে মুখে দিতেই হয়তো কাশি উঠেছে। পালকের কথা শুনে রুচিতা বলল, তাই হবে হয়তো। পালক জোরপূর্বক হেসে বলল, তুমি যাও না, গিয়ে দেখে আসো ঠিক আছে কি না, আমি এগুলো রেখে আসি। বলেই টেবিলের উপরে রাখা কাপগুলো নিয়ে রান্নাঘরে হাঁটা ধরল। যাক বাবা, বড্ড বাঁচা বেঁচেছি। যেভাবে তাকিয়েছিল মনে হচ্ছিল চোখ দিয়েই ভস্য করে দিবে লোকটা। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে জিনিসগুলো গুছিয়ে রেখে বেরিয়ে আসলো পালক। ঘড়ির কাঁটায় 1টা বেজেছে অনেক আগেই। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে চোখটা কখন লেগে এসেছে বুঝতেই পারেনি। এক সময় বিকট শব্দে ঝংকার তুলে ফোনটা বেজে ওঠার ধরপড়িয়ে উঠল পালক। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিতেই দেখে স্ক্রিনে জ্বলজ্বল করছে আপদ নামটা।
রাত বিরতে এমন অমানুষের মতো ফোন করার কাজ এর দ্বারাই সম্ভব। গাধারাম আবার কোন টপিক নিয়ে বকবক করবে আল্লাহ মালুম, কিন্তু পালকের ওর পেঁচাল শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ঠাস করে ফোনটা কেটে দিয়ে আবারও শুয়ে পড়ল। কাল বিলম্ব না করেই মুহূর্তেই আবারও বেজে উঠল ফোনটা। পরপর 3 বার কেটে দেওয়ার পরও অনবরত কল করেই যাচ্ছে। পালক জানে এই আপদ এত সহজে দমবে না, তাই বাধ্য হয়ে প্রচণ্ড বিরক্তির সাথে ফোনটা রিসিভ করে কানে ধরল। তৎক্ষণাৎ অপর পাশ থেকে ষাঁড়ের মতো চিৎকার করে বলে উঠল, ওই ছেমরি, ওই কখন থেকে ফোন দিতাছি তোরে? হ্যাঁ, ফোন কাটোস কেন ছেমরি? তা ফোন কাটবো না তো কি নাচবো? তুই যে এত রাতে কোনো আজাইরা পেঁচাল পাড়ার জন্যই ফোন দিয়েছিস তা আমি খুব ভালো করেই জানি। চুপ কর, আজাইরা হোক আর অন্য কিছু শুনতেই হবে। আদ্রিসারে ফোন দিছিলাম, শালা ধৈর্যা কয় যে গেমে আছে। এখন ফোন দিলে আমারই নাকি বোম পার্সেল করে পাঠাবে। নিবিড়কে দিলাম, ওই শালাই বলে পড়তে বইছে। ওর পড়ার কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেছে। আর রাফাইতটা তো কুমোরের মতো ঘুম দিতাছে। ফোন উড়াইয়া কয় ও নাকি ভালো স্বপ্ন দেখে, ওরে জ্বালাইলে নাকি আমারে পচা পানিতে চুবাইব। সব শেষে ওই শিমুরে ফোন দিলাম। ওই বলদরানির প্যাচাল শুনে আমি ডিপ্রেশনে যাইতেছিলাম, তাই তোরে ফোন দিছি। এখন তুই যদি না শুনিস তাইলে আমি তোগো বাসে আইয়া পড়মু। দীর্ঘ 1 ঘন্টা ধরে আজাইরা সব পেঁচাল নন-স্টপ বকর বকর করলো আরশি, আর পালক বলদের মতো শুনলো। অবশ্য পালক নিজেরও সব কুকীর্তিগুলো ওরে শোনালো। দুজনের পক পক শেষ হতে প্রায় 2টো বেজে গেল। এখন ঘটলো আরেক বিপত্তি। এখন আর কিছুতেই ঘুম আসছে না। হুট করে কিছু একটা মনে পড়তেই উঠে বসলো। বইটা, হ্যাঁ, সেদিন যেই বইটা নিতে গিয়ে ঠ্যাঙের আচার বানিয়েছিল সেটা পড়লেই তো হয়। উঠে বুক সেলফের কাছে এসে দেখে ওমা, একটা বইও নেই, পুরো ফাঁকা। নীলাশা বলেছিল তার নাম করা ছেলেটি বই পড়তে ভীষণ ভালোবাসে, আর তার চেয়েও বেশি ভালোবাসে বইগুলোকে। দেশে ফেরার সময় নাকি এক ব্যাগ ভরে বই এনেছে। সেগুলো নীলাশা গোছানোর সময় না পেয়ে এ ঘরে রেখেছিল কিছু।